কর্ণকুন্তি সংবাদ পাঠ করব আমি তথাগত মুখার্জি এবং মধুমিতা দাস, মধুমিতা কুন্তি আর আমি পটের পুণ্য জাহ্নবীরকে সন্ধ্যা সবিতার বন্দনায় আসিনত বর্ণ রামজাত অধিরথ সুত পুত্র রাধা গর্ভজাত সেই আমি কবলে তুমি বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইয়াছি তোরে বিশ্ব সাথে, সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বরাজ তোরে দিতে আপনার পরিচয় আজ। দেখি তবনত নেত্র কিরণ সংবাদে চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে বসি কর্মবল জাগাইছে অপূর্ব বেদনা কহমরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কস্তা চলে সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গনি দেশ করেও না বৎস। আজ মনে পড়ে অষ্ট পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো জবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় জ্বর জ্বর পক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি তোমার পিতার নাম সুধারেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নাহি যার অর্জুনের সাথে যুদ্ধের নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রইল বাণী দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভা খানি যাহার মুখ অগ্নি সমুদ্রে কহিল কে সে অভাগিনী অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল সে ধন্য তারে মোর দুই নেত্র হতে অশ্রু বাড়ি রাশি উদেশে তোমারে এসে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে হেন কালে করিপদ রঙ্গ মাঝে বসিলে শুধু অধীরথ আনন্দ বিভবন তখন সে রাজ সাজে চারিদিকে কুতুহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুতবৃক্ষে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কার দিল। এই খবর পরম গর্বে বীর বলি যে তোমার এই অবিলম্বনী আসিছিল আমি সেই অর্জুন জননী। প্রণবী তোমারে আছে রাজমাতা তুমি কেন হেথা একাকিনী এ যে রণধুনি আমি পুরুষ সেনাপতি। পুত্র দীক্ষা আছে বিফল না দিন যেন শিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া যাহা আজ্ঞা করো বিবচন তোমার। এসেছি তোমারে নিতে কোথা রবে মনে তৃষ্ণিত বক্ষের মাঝে লব মাতৃচিত্রে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুল শিরহীন পুত্র নরপতি মোরে কোথা দিতে স্থান। সর্বোচ্চ ভাগে তোমার বসাবো মোর সর্বোচ্চ আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মনে প্রবেশ করিব সেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে তাহা
বলে নাহি পারে মাতার হৃদয় সে যে বিধাতার দান। পুত্র মোর, ওরে বিধাতার অধিকার লয়ে এই করে এসেছিলে একদিন, সেই অধিকারে আর ফিরে সগৌরবে আর নির্বিচারে সকল ভাতার মাঝে মাতৃ অঙ্কে মম লব আপনার স্থান। শুনি স্বপ্ন সম দেবী তোমার বাণী, ফেরো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী, ব্যথ মনে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্মৃত আলয়ে চেতনা প্রত্যুষে, পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম। অস্ফুট শৈশব কালে যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরেছে আনি। রাজমাত হই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত বাণী। কতবার হেরেছি বিচিত স্বপ্নে, জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন করো দেখি তব গুণ। অমনি বিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপ্নের ছিন্ন করি, সেই স্বপ্ন হারিয়ে এসেছে কি পাণ্ডব জননী রূপে সাথী, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী দেবী। দেবী পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক, এপারে অনরে গৌরবের মন্দুরায়, লক্ষ অশ্ব পুরে খর শব্দ উঠিছে বাজিয়া। তারি রাতে আরম্ভ হইতে মহারাম, আজ রাতে অর্জুন জননী কণ্ঠে, কেন শুনিলাম আমার মাতার স্নেহ স্বর, মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া। চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে, ভাই বলে ভাই। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাবো মাত্র চলে যাব, কিছু শুকাবো না, না করি সংশয় কিছু না করি খাবো না। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে, নাহি বাজে কানে যুদ্ধ ফেরি জয়স্তম্ভ। মিথ্যা মনে হয় রণহিংসা বীর খ্যাতি, জয় পরাজয় কোথা যাব ওই পরকালে যেথা চলিতেছে দীপ স্তব্ধ স্কন্ধাবারে পাণ্ডুর বালকা তাকে। কোথা মাতৃকারা মা পাইবে চিরদিন, কোথা ধ্রুবতারা চিররাত্রি রবে জানি, সুন্দর দ্বার তোমার নয়নে দেবী কহ আর বার আমি পুত্র তব। পুত্র মোর, কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অরবে, ফুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে, কেন চিরদিন ভাসাইয়া দিলে মনে অবজ্ঞার স্রোতে, কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে। রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে, তাই শিশুকাল হতে টানিছে তোহারে, নিপুর অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে। মাত্র নিরুত্তর লজ্জাত ভেদ করে অন্ধকার স্তর, পরশ করেছে বলে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতে। থাক তবে কহিও না কেন তুমি ত্যাগিলে আমাদের, গীতের প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ। কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হবন, সে কথার দিও না উত্তর। কহমরে আজ কেন ফিরাইতে আসিয়াছ প্রভে। হে বৎস, ভৎসনা করে সর্ব বজ্র সম বিদীর্ণ করি
করিয়া দেখিয়া হৃদয় মহ শত খণ্ড করি ত্যাগ করেছিল করে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্রপুত্র তবু ভাই তোরই লাগে বিশ্ব মাঝে বাবু মোর ভাই খুঁজিয়া বেড়াই তোরে বঞ্চিত যে ছেলে তারই তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করি করেছে আরতি বিশ্ব দেবতা আমি আছি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছ বৎস সেই মুখে ক্ষমা কর মমতায় সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জাল করবল পাপ দগ্ধ করে মরে করতে নির্মল মাত দেহবল তোরে লত বক্ষে তুলি সে সুখ আশার পুত্র আসি নাই তারে ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে সুতপুত্র নব তুমি রাজার সন্তান দূর করে দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চম ভ্রাতা মাত সুতপুত্র আমি রাধা মোর মাতা তার যে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব খা গৌরব গৌরব ঈর্ষা নাহি করে রাজ্য আপনার বাহুবলে করিলাভ হে বৎস উদ্ধার গুলাবের ধবল ব্যজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথি হবে রথে ধৌম পুরোহিত গাহিবেন বেদমন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবীর সনে নিঃস্বপ্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরালো মাতৃ স্নেহ পাশ তাহারে দিতেছ মাত রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরায় যাওয়া তপসাধ্যাতে মাতা মোর খাতা মোর মোর রাজকুল এক মুহূর্তে মাত করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুত জননীরে ছলি আর যদি রাজ জননীরে মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছে যে বন্ধনে ছিন্ন করে ঠায় যদি রাজ সিংহাসনে তবে ধীর বলে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হায় ধর্ম একে সুকঠোর দণ্ডতম সেই দিন কে জানিত ভাই ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন গর্বের জলধি কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসে মানে এ কি অভিশাপ মাত করিল ভয় কহিলাম খণ্ডবের হইবে বিজয় আজিয়ে রজনীর দিনীর ফলকে প্রত্যক্ষ করিল পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পৌঁছিতেছে মনে চরম বিশ্বাস ক্ষীণ ব্যর্থতাহীন জয়হীন চেষ্টার সঙ্গী আশাহীন কর্মের উদ্যম পেয়েছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাগিতে মরে করুণা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফলের হতাশের দলে জন্মরাত্রে পেয়ে গেছ মরে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব করে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয়লোকে যশলোকে রাজ্যলোকে ওই বীরের স্বর্গই হতে কষ্ট নাহি করি ধন্যবাদ বন্ধ করবি না
বন্ধ করবে। এই যে শ্রুতি নাটক হলো, এই শ্রুতি নাটকটা আমি যেদিন আমাদের মিটিংটা হয়েছিল, আমি আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে বলেছিলাম যে শ্রুতি নাটকটা যদি হয় তাহলে খুব ভালো হয়। স্যার সঙ্গে সঙ্গে বলেছেন, যাই হোক মাত্র 2 দিনের সম্ভবত রিহার্সাল, কিন্তু এটা ওরা নামিয়েছে। মানে আমার তো মানে অল্প প্রচেষ্টায় ভীষণ ভালো হয়েছে। তো ওদের জন্য আমরা আশা করি এরপরে আরেকটা স্মৃতি নাটক হবে, সেই স্মৃতি নাটকে আমরা আমাদের প্রধান শিক্ষক মহাশয়কে দেখতে পাবো। এটা আমাদের খুব আশা। প্রথমত এই শ্রুতি নাটকটা করবার কথা ছিল, মানে কর্ণের অভিনয়টা করার কথা ছিল প্রধান শিক্ষক মহাশয়। তাই রেজাল্ট আউট, নিজের পরীক্ষা এই সংক্রান্ত কারণে তথাগতকে বলা হয় প্রস্তুতি। তারপর গতকাল তার একদিন 2বার করেছি, কালকে 2বার করেছি, তাই তো? আর সব থেকে পিছনে যিনি সাহায্য করেছিলেন তিনি হচ্ছে পাঠ্যবাবু। পাঠ্যবাবুর মধ্যে এত উৎসাহদাতা খুব কম। কিন্তু ওনার অভাব আমার মতো বোধ হয় কেউ অনুভব করবে না। সুরেন্দ্রবাবুকে ভীষণ অভাব করি আমি ব্যক্তিগতভাবে। সুরেন্দ্র রায় মহাশয় আর পাঠ্যবাবু চলে গেলে ওনাকে আমি সবসময় অনুভব করবো, কারণ সব থেকে পিছন থেকে উনি অভিনেতা বলো, অভিনেতা বলো, এই অভাবটাতে পূরণ নয়। এই জন্য প্রথম পাঠক মহাশয়কে আমার তরফ থেকে আমি আলাদা করে ধন্যবাদ জানাই। তো আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে প্রধান শিক্ষক মহাশয়কে আরেকজন, সেটা হচ্ছে আমাদের লিটন। তাকে আমি লিটনকে বললাম, লিটন আসলে একটু শুনি। আর তুমি কিন্তু গঠনমূলক সমালোচনা করবে, অনেক জায়গায় ও কিন্তু বলেছে একটু আবেগ আনতে হবে। আমি দেখলাম আর কথা তো ধন্যবাদ, কথা কিন্তু সেটা শুনেছে, অনেক অনেক ইগো নেয়নি, ও করেছে, ভীষণ ভালো করেছে, দুজনই ভালো করেছে। যার জন্য লিটনও ছিল, লিটন কিন্তু সঙ্গে সঙ্গে দিয়েছে। আমরা লিটনের জন্য অনেক কথা অভাব হয়তো কিছুটা আমাদের মাস্টারমশাই ডক্টর দীপঙ্কর রায় কিছুটা এসে পূরণ করেছেন। এবারে আমি আমাদের প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ করব তার কিছু মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য। সবাইকে রবীন্দ্রিক শুভেচ্ছা। আর বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেদেরকে জানাই, যারা আমাদের উদ্দেশ্যম, তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন সবারই পক্ষ থেকে আশীর্বাদ। 1800 ছাত্রের মধ্যে 18 জন ছাত্র আজকে উপস্থিত আছে। আমরা রিপিট করি, 1800 ছাত্রের মধ্যে 18 জন ছাত্র আজকে উপস্থিত আছে। যারা উপস্থিত আছে তাদেরকে আমি আশীর্বাদ জানাচ্ছি। আসলে জোড়াসাঁকোর ঠাকুর পরিবার অদ্ভুত একটা পরিবার। 19 শতকের যে নবজাগরণ, বাংলার যে সমগ্র বাংলার জুড়ে যে নবজাগরণ, তার পীঠস্থান জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। দেবেন্দ্রনাথের কনিষ্ঠতম সন্তান রবীন্দ্রনাথ। সেই সময় 19 শতকের নবজাগরণের যে প্রাচ্য পাশ্চাত্য এই যে ভাবধারা, এই ভাবধারার প্রতিপত্তি রবীন্দ্রনাথ। ছোটবেলা থেকে যেমন তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য সমানভাবে নিজের মধ্যে মিশিয়ে দিয়েছিলেন, স্বাভাবিকভাবেই রামায়ণ, মহাভারত এর কাহিনীগুলো রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতায়, বিভিন্ন কাব্যে, বিভিন্ন নাটকে ঘুরে ফিরে এসেছে। মূল মহাভারতে কর্ণ বুদ্ধির কুন্তি চরিত্রটা অদ্ভুত। মূল মহাভারতে যখন কুন্তি কর্ণের কাছে এসেছিলেন, তিনি শুধুমাত্র স্বার্থ নিয়েই এসেছিলেন। এইভাবেই তো কুন্তিকে উপস্থাপিত করা হয়েছিল
মহাভারতে। অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ সেই থিমটাকে নিয়ে সম্পূর্ণরূপে ভেঙে দিলেন। এখানে কর্ণবর্তী সংবাদে বুদ্ধি চরিত্রটা এবং কর্ণ চরিত্রটা মহাভারত থেকে অনেকটাই সরে এসেছে। এখানে যেমন স্বার্থ ছিল কুন্তির, যে পাণ্ডবদের বিপক্ষে কর্ণের মতন একজন বীর যোদ্ধা যদি যুদ্ধ করে অসুবিধা হতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ এখানে কুন্তির পুত্র স্নেহটাকেই বড় করে দেখিয়েছেন। কারণ পরবর্তীকালে রবীন্দ্রনাথ বলেছিলেন যে কুন্তির মধ্যে যদি পুত্র স্নেহটা না থাকতো তাহলে এই তাঁবুর বাইরে যখন অর্জুনের সাথে কর্ণের যুদ্ধের একটা সূচনা হচ্ছে তখন কুন্তি মূর্ছিত হয়ে পড়তেন না। স্বাভাবিকভাবে এই কর্ণবর্তী সংবাদ, এই কাব্যটা মূল মহাভারত থেকে অনেকটাই সরে এসেছিল। এইভাবে রবীন্দ্রনাথ প্রতিটা বিষয়কে নিজের মতন করে ভেঙে দিয়েছিলেন। 1930 সালের 14 জুলাই জার্মানির কাপুস শহর এখন অব্দি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাক্ষাৎকারটি ঘটেছিল ওই দিনে আলবার্ট আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের। এবং এই সাক্ষাৎকার এখন অব্দি সমালোচকদের কাছে, আমাদের মতো সাধারণ মানুষদের কাছে মনে হয় বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাক্ষাৎকার। সেখানে আইনস্টাইন তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সবকিছু বিচার করেছিলেন, আর রবীন্দ্রনাথ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সঙ্গে মিশিয়েছিলেন অধ্যাত্মবাদ। সত্য কি? আইনস্টাইন বলেছিলেন যে আমরা চোখে দেখতে পাই সেটাই সত্য। রবীন্দ্রনাথ বলেছিলেন যা আমরা উপলব্ধি করি সেটাই সত্য। সৌন্দর্য বলতে আইনস্টাইন বলেছিলেন ওইটা দেখুন, ওইটার মূর্তিটা, ওইটা সুন্দর এই কারণেই সুন্দর কারণ অনেক মানুষ এগুলোকে দেখছে। রবীন্দ্রনাথ বলেছিলেন হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু মানুষের মননটা যদি না থাকতো তাহলে আমরা ওটাকে সুন্দর করে ভাবতে পারতাম না। এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে রবীন্দ্রনাথ এবং আইনস্টাইনের যে আলোচনা, সেটা যদি পরবর্তীকালে আমরা সুযোগ পাই আমরা এখানে করব। অসাধারণ এবং এর চাইতে বড় সমগ্র কিছুকে নিয়ে আর কিছু হতে পারে না। আমি এগুলো এমনি বললাম কারণ আমরা আছি মাস্টারমশাইরা বেশি আছি এখানে, সেই কারণে এইগুলো আলোচনা করলাম। আর আমার খুব ইচ্ছে আছে এই যে আমাদের সামনে 175 বছর আসছে, সেখানে রবীন্দ্রনাথের সবচাইতে আমার প্রিয় নাটক বিসর্জন, সেটা আমরা মাস্টারমশাই, দিদিমণি এবং ছাত্রদেরও লাগবে নিয়ে আমাদের পড়ার ইচ্ছে আছে। আমার ইচ্ছা আছে অন্তত যে বিসর্জন নাটকটি, যেটা আমার সবচাইতে প্রিয় নাটক রবীন্দ্রনাথের, সেটা করব। সবাই মিলে আমাদের মাস্টারমশাইরা, দিদিমণিরা এই দিনে মানে 25শে বৈশাখের দিন, যেটা আমাদের 175-এর মধ্যে একটা দিন থাকবে, সেটা আমরা করব। আর শ্রুতি নাটক যদি করতে হয় আমি দিদিমণিদের অনুরোধ করবো বা মাস্টারমশাইদের অনুরোধ করবো, তাহলে সেটাই করবো যেটা অসাধারণ। আমার কাছে এটাই সব থেকে সেরা শেষের কবিতা। শ্রুতি নাটক যদি আমরা করতে হয় সেটা শেষের কবিতাই করবো এই দিনে, আগামী বছরের 25শে বৈশাখের দিন। কারণ আজকের দিনে আমার শেষ কথা, তোমার দিয়েছিল সে তোমারই না। রবীন্দ্রনাথ বলেছি যত তত বলেছ আমায় হে বন্ধু বিদায়।